ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 10-এর পার্ট 3 নিয়ে আলোচনা করছি। আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দীর্ঘ অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলাম, নতুন কোনো লেকচার দেওয়া হয়নি। আর আরেকটা বিষয় যেটা এখন হয়তো বা বড় বড় লেকচার দেওয়া আমার পক্ষে পসিবল হবে না, ছোট ছোট শর্ট লেকচার আমি দিব। আজকে আমরা পারচেসিং পাওয়ার পেরিটি নিয়ে আলোচনা করব। পারচেসিং পাওয়ার পেরিটি যেটা বলে সেটা হচ্ছে, আমরা ইন্টারেস্ট রেট পেরিটির কথা আগের লেকচারে বলে এসেছি, তাও যদি আমরা একটু করে রিপিট করি। ইন্টারেস্ট রেট পেরিটি বলে আপনার হচ্ছে এক্সচেঞ্জ রেট এমনভাবে মুভ করবে যাতে আপনি হায়ার ইন্টারেস্ট রেটের কান্ট্রিতে বিনিয়োগ করে কোনো বাড়তি সুবিধা না পান। সো এটা আমি আগে লেকচারে বলেছি, তারপরে এখানে আরেকটু বলি। ইউএসএতে সাপোজ ইন্টারেস্ট রেট 10%, বাংলাদেশে ইন্টারেস্ট রেট 5%। হ্যাঁ, তাহলে বাংলাদেশে আপনি 100 টাকা ইনভেস্ট করলে সাপোজ আপনি কত পাবেন? 105 টাকা পাবেন, তাই না? 100 টাকা ইনভেস্ট করে 105 টাকা পাবেন। আর ইউএসএতে 100 টাকা ইনভেস্ট করলে আপনি $110, 100 টাকা যদি ইনভেস্ট করেন, টাকা হিসেব করলে আপনার 110। আর আমরা ধরে নিই আর কি যে টাকা ডলারের রেট সাপোজ সেম। সো আপনি ইউএসএতে $100 ইনভেস্ট করলে আপনি $110 পাবেন। সো ইউএসএ যে $110 পাইলেন, আর বাংলাদেশে হইলে পাইতেন 105 টাকা। হ্যাঁ, সো এই দুইটা ইন্টারেস্ট রেট পেরিটি অনুসারে এই দুইটা সমান হইতে হবে। সো এই দুইটা সমান হইতে হইলে আগে কী ছিল, আপনাদের টাকার রেট আর ডলার রেট সমান ছিল 1:1। এখন কিন্তু আর সমান থাকবে না। ডলারের রেট আপনার ডলার উইক হয়ে যাবে এবং টাকা স্ট্রং হয়ে যাবে। আপনি যখন টাকাতে কনভার্ট করতে যাবেন এই 110-কে, তাহলে আপনি দিন শেষে 105-এর বেশি যাতে না পান। হ্যাঁ, তাহলে আপনার এটাকে যদি আমরা করি, আপনার এই ডলারকে যদি উপরে রাখি আর টাকাকে যদি আপনার নিচে রাখি, তাহলে এখানে যে রেটটা আসবে, আমি একটু ক্যালকুলেটর ইউজ করতেছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে ডলার উপরে আর হচ্ছে টাকা নিচে। সো আমাদের প্রতি টাকা ডলার রেট হয়ে যাবে $1.04 পার টাকা। প্রতি টাকা দিয়ে $1.04 পাবেন আপনি। সো আপনার এই $110 যেটা, এটাকে যখন আপনি এবার তাহলে $1.04 দিয়ে 1 টাকা পাবেন, তাহলে এবার আপনি এটাকে আবার কনভার্ট করেন 1.04 দিয়ে, তাহলে আপনি 105 টাকায় আবার ফিরে আসতেছেন। যদিও আপনি ইউএসএর মার্কেটে ইনভেস্ট করছেন, 10% করে ইন্টারেস্ট রেট পাইছেন, কিন্তু এক্সচেঞ্জ রেটটা এমনভাবে মুভ হয়ে গেছে আপনি বাড়তি কোনো সুবিধা পান নাই। এটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট রেট পেরিটি। হায়ার ইন্টারেস্ট রেট কান্ট্রির আপনার কী হবে, এক্সচেঞ্জ রেটটা আপনার আনফেভারেবলি মুভ করবে। এটা হচ্ছে আপনার বেশ কিছু এজামশন থাকে প্রতিটা থিওরির পিছনে। ওই এজামশনগুলো ঠিক থাকে না দেখে এই জিনিসগুলো রিয়েল লাইফে আপনারা ওইভাবে রিলেট করতে পারেন না। কিন্তু এটা কিন্তু ভ্যালিড একটা থিওরি, কিন্তু এজামশনগুলো ফিক্স থাকে না, এজামশনগুলো চেঞ্জ হতে থাকে দেখে আপনার সমস্যা হয়ে যায়। সো এটার পিছনে আপনার মেন যেটা লজিক সেটা হচ্ছে আপনার, আপনি যখন ইউএসের মার্কেটে 10% ইন্টারেস্ট রেট, বাংলাদেশের মার্কেটে যখন 5% ইন্টারেস্ট রেট, সবাই কী করবে? সবাই ইউএসের মার্কেটে ইনভেস্ট করে। ইউএসের মার্কেটে সবাই ইনভেস্ট করতে যায়। ইউএসের মার্কেটে যখন ইনভেস্ট করতে যায়, তখন ডলারের রেটটা হাই হয়ে যায়। এরপর ওরা আবার এই রিস্ক ফ্রি যেহেতু আপনার করতে যাচ্ছে, এটা গেইন করতে যাচ্ছে, তাহলে 1 বছর পরে আবার এই ডলার সেল করে দেওয়ার একটা কন্ট্রাক্ট করে রাখবে না সবাই? সো ইনিশিয়ালি তারা ডলার যে রেটে নিছে, আবার 1 বছর পরে সাপোজ এখন 1 টাকায় নিল। হ্যাঁ, সো সবাই 1 বছর পরে যখন ডলারটা সেল করে দেওয়ার একটা কন্ট্রাক্ট করে রাখবে এবং ডলার সেল করে টাকা কিনার কন্ট্রাক্ট করে রাখবে, তাহলে টাকার ভ্যালু হাই হয়ে যাবে না? এখন আপনি $1 দিয়ে 1 টাকা পান, কিন্তু 1 বছর পরে যখন সবাই এটা ফিউচার একটা কন্ট্রাক্ট করে রাখছে সেল করে দেওয়ার জন্য, তাহলে সবাই যখন টাকা কিনতে যাচ্ছে 1 বছর পরে, এটা সেল কন্ট্রাক্ট দিয়ে রাখছে, তাহলে টাকার ফিউচার রেট কী হয়ে যাবে? আপনার টাকার ভ্যালু বেড়ে যাবে, টাকার ফিউচার ভ্যালু বেড়ে যাবে, আর ডলারের ভ্যালু কমে যাবে। তাহলে আপনি আর ফিউচার মার্কেটে $1 দিয়ে 1 টাকা পাবেন না। $1 দিয়ে 1 টাকা পাবেন না, আপনার $1.04 দিয়ে 1 টাকা কিনতে হবে। সো যাতে আপনি এইখানে যে গেইনটা করতেছিলেন এইভাবে কোনো গেইন করতে না পারেন। পেরিটির মূল কথা হচ্ছে, আমাদের একই পণ্য
দুই দেশে সেম প্রাইসে কী হবে, কেনা বেচা হবে। একই পণ্য দুই দেশে সেম প্রাইসে কেনা বেচা হবে। এটা হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটির মূল থিম আর কি। সো সেম প্রাইসে কেনা বেচা হইতে হলে কী হইতে হবে আপনার, আমরা এক্সাম্পল সহ দেখি। হ্যাঁ, তো এটা হচ্ছে ল অফ ওয়ান প্রাইস, এটাকে বলা হচ্ছে ল অফ ওয়ান প্রাইস। দুই দেশে দুই ধরনের দাম হবে না। তো আমরা এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। সাপোজ এ কালেকশন অফ গোডস, মানে ওয়ান বাস্কেট অফ গোডস আপনার কত, বাংলাদেশে 1000 টাকা করে বিক্রি হয়, 1000 টাকা করে বিক্রি হয়। বাংলাদেশ এবং ইউএসের ডলারের রেট কত, আপনার 1 টাকা দিয়ে $1.80 পাবো। তাহলে এটা যদি আমরা বিডিটিতে যদি আপনার 1000 টাকা হয়, তাহলে এটা ডলারে কত হবে, 1.80 দিয়ে গুণ দিলে $1800। এটার দাম হবে $1800। মানে পারচেসিং পাওয়ার প্যারিটি বজায় থাকলে এটার দাম হওয়া উচিত $1800। এখন ইউএসের মার্কেটে এই জিনিসটার দাম কত, $2000। ইউএসের মার্কেটে এই জিনিসটার দাম $2000। তাহলে কি ল অফ ওয়ান প্রাইস বা পারচেসিং পাওয়ার প্যারিটি কি এখন এই মুহূর্তে আছে? না, এই মুহূর্তে পারচেসিং পাওয়ার প্যারিটি নাই। সো আমাদেরকে এক্সচেঞ্জ রেটটা এমনভাবে মুভ করতে হবে যাহাতে পারচেসিং পাওয়ার প্যারিটি বজায় থাকে। সো আপনার যদি ডলারের রেট 1.80 না হয়ে ডলার যদি 2 টাকা করে হইতো, তাহলে কিন্তু আপনার বাংলাদেশে 1000 টাকা মানে ইউএসএতে $2000। তখন কিন্তু পারচেসিং পাওয়ার প্যারিটি বজায় থাকতেছে, তখন কিন্তু কোনো ডিফারেন্স আর থাকতেছে না। কিন্তু যখন ইউএসের আপনার ডলারের রেট 1.80, তখন কিন্তু দুই দেশে কী আছে, একটা ডিসইকুইলিব্রিয়াম পজিশন আছে। একই জিনিসের দাম বাংলাদেশে আপনার 1000 টাকা আর ইউএস হচ্ছে $1800 হওয়ার কথা ছিল, সেটা ইউএসএতে $2000। মানে ইউএসএ জিনিসটার দাম একটু বেশি। সো ইউএসএতে জিনিসটার দাম একটু বেশি না হওয়া উচিত ছিল। সো ইউএসএ $1800 হওয়া উচিত ছিল, সেটা এখন $2000। তাহলে এই মুহূর্তে ঘটনা কী হবে, এই মুহূর্তে মানুষজন কি করবে, যেহেতু বাংলাদেশে এই জিনিসটার দাম $1000, আপনার ইউএসের ইকুইলিব্রিয়ামে $1800 হওয়ার কথা, আপনার ইউএসএতে যেহেতু এটার দাম $2000, মানে একটু বেশি দাম, মানুষজন কি আর ইউএসএ থেকে কিনবে এই জিনিস? না, মানুষজন এই জিনিস আর ইউএসএ থেকে কিনবে না। $1800 জিনিস আপনি $2000 দিয়ে কেন কিনবেন? $1800 মানে 1000 টাকা বাংলাদেশে, তার মানে $1800 দিয়ে এই জিনিসটা আপনি বাংলাদেশ থেকে পাচ্ছেন, মানে 1000 টাকা দিয়েই পাচ্ছেন। কেন আপনি $2000 দিয়ে জিনিসটা কিনবেন? এখানে $200 দাম বেশি দেওয়া আছে। তাহলে কি করবে সবাই? সবাই এখন বাংলাদেশ থেকে কিনবে, সবাই এখন বাংলাদেশ থেকে এই জিনিসটা কিনবে, এবং ইউএসএ থেকে কেউ কী করবে না, কিনবে না। তাহলে বাংলাদেশ থেকে যখন কিনবে, বাংলাদেশের বিডিটির দাম বেড়ে যাবে না? বাংলাদেশ থেকে কিনতে হলে তো সবাই আবার কী করতে হবে, বাংলাদেশি কারেন্সি কিনতে হবে। সাপোজ আপনি আমাদের যদি এক্সপোর্ট বাড়তেই থাকে, তাহলে কিন্তু আমাদের কারেন্সি স্ট্রং হয়ে যেত। আমাদের ইম্পোর্ট বেশি দেখে আমাদের কারেন্সি দিন দিন কী হচ্ছে, উইক হয়ে যাচ্ছে। তো আমাদের যদি এক্সপোর্ট বেশি হতো, মানে ইউএসের মানুষজন এসে যদি বাংলাদেশ থেকে কেনা শুরু করতো, তাহলে আপনার এটার কী হয়ে যেত, আপনার বিডিটির ভ্যালু বেড়ে যেত। সো আপনার এখানে আমাদের বিডিটির ভ্যালু বেড়ে যাওয়া মানে বিডিটির ভ্যালু বেড়ে যেত। আবার ইউএসএতে সবাই হচ্ছে ইউএসএতে কিনতো না, তার মানে ডলার সেল করে দিত, ডলার সেল করে বিডিটি কিনতো, তাহলে ইউএসএর কারেন্সির ভ্যালু কমে যেত। ইউএসএর কারেন্সির ভ্যালু কমে যাওয়া মানে কি, মানে হচ্ছে আগে আমরা 1 টাকা দিয়ে $1.80 দিয়ে আপনি আগে 1 টাকা পাইতেন, 1 টাকা পাইতেন। বাংলাদেশি কারেন্সির দাম যেহেতু বেড়ে গেছে, বিডিটির দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে 1.80 দিয়ে আর 1 টাকা আপনাকে কেউ দিবে না, আপনাকে তখন $2 দিতে হবে। $2 দিয়ে আপনি 1 টাকা পাবেন, $2 দিয়ে 1 টাকা পাবেন, কারণ টাকার দাম বেড়ে গেছে। সেম পরিমাণ টাকা পাইতে হইলে এখন বেশি বেশি ডলার খরচ করতে হচ্ছে। সো যখন এই $2 পৌঁছে যাবে এভাবে,
তখন আপনার বাংলাদেশের মার্কেটে 1,000 টাকা, ইউএসের মার্কেটের প্রাইস $2,000, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস আর কি। বাংলাদেশে 1,000 টাকা মানে যখনই এক্সচেঞ্জ রেট 2-এ পৌঁছে যাবে, হ্যাঁ, তখন কিন্তু বাংলাদেশের 1,000 টাকা মানে ইউএসের $2,000, এবং এটা তখন হচ্ছে আপনার 2,000 টাকায় এই গুডসগুলো ইউএসএতে বিক্রি হবে, তখন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছে যাবে। তখন আর কেউ বাংলাদেশে এসে কেনার বা বাংলাদেশ থেকে অর্ডার দেওয়ার কি প্রয়োজন বোধ করবে না। তখন আর বিডিটি কিনতে হবে না, ইউএসের কারেন্সি সেল করতে হবে না। আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়াম পজিশনে পারচেসিং পাওয়ার পেরিটিতে আমরা পৌঁছে যাব। এটাই আলটিমেটলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থিওরির মূল প্রিন্সিপাল আর কি। সো তাহলে পারচেসিং পাওয়ার পেরিটি বলতেছে আমাদের এক্সচেঞ্জ রেটটা এমনভাবে মুভ হবে যাতে দুই দেশে ল অফ ওয়ান প্রাইস বজায় থাকে। এখন আপনার আমরা এখানে পারচেসিং পাওয়ার পেরিটির ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র কী করে নিই, অ্যাজাম্পশন করে নিই। এর বাইরে আরও বেশ কিছু আপনার যেমন ইনফ্লেশন রেট সেম না থাকতে পারে, এই টাইপের কিছু আপনার সমস্যা হয়, যে কারণে আলটিমেটলি ল অফ ওয়ান প্রাইস বজায় থাকে না। আরও আদার্স অনেক ফ্যাক্টর আছে আমাদের, কিন্তু থিওরি হিসেবে এটা একটা ভালো থিওরি, কিন্তু অন্যান্য অ্যাজাম্পশনগুলো ফিক্সড না থাকার কারণে ওগুলো যেহেতু মুভ হয়, আরও অনেক ফ্যাক্টর বিবেচনায় নিই, সেজন্য আলটিমেটলি দুইটা দেশে আপনি সেম প্রাইস পান না, দুইটা দেশে প্রোডাক্টের দাম ভিন্ন ভিন্ন হয়। সো আমাদের হচ্ছে এখানে আমরা একটা ম্যাথ করি ইনফ্লেশনের। আপনার হচ্ছে এখন মনে করেন আপনার ইকুইলিব্রিয়াম হচ্ছে $2 পার টাকা, এখানে আপনার ইকুইলিব্রিয়াম আমরা আগের ম্যাথেই করেছি এটা, ঠিক আছে। এখন এই সিচুয়েশানে এসে দেখেন আপনার ইউএসএতে মনে করেন যে আপনার ইনফ্লেশন 4% আর বাংলাদেশে ইনফ্লেশন 3%। সো ইউএসের যেটা $2,000 $2,000 ফিক্সড হলো, বাংলাদেশে যেটা 1,000 টাকা, বাংলাদেশের 1,000 টাকাটা আপনার 3% ইন্টারেস্টে 1 বছর পরে দাম হবে কত, 1,030 টাকা। আর ইউএসএরটা $2,000 যেটা, ইউএসএতে যেহেতু ইনফ্লেশন বেশি, ওটার দাম হবে কত, $2,080। সো আপনার আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, আবার একটা ডিসইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যাচ্ছে, কারণ 1,030 ইন্টু কত আপনার 2 না, হ্যাঁ আপনার 2 টাকা করে হইলে তাহলে হচ্ছে 2,060 হওয়ার কথা, কিন্তু ইউএসএতে এটা বিক্রি হচ্ছে 2,080-তে, আরও $20 বেশিতে বিক্রি হচ্ছে। তাহলে আবার ডিসইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছি না আমরা, আবার ডিসইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছি। ওই ডিসইকুইলিব্রিয়াম আবার আমরা যদি রিমুভ করতে হয় তাহলে এক্সচেঞ্জ রেট কী হবে, আবার মুভ করবে। তাহলে 2,080-কে যদি আমার 1,030 দিয়ে ভাগ দিই, ইকুইলিব্রিয়াম পজিশনটা পৌঁছাতে হইলে আমার $2.0194 পার টাকা এই এক্সচেঞ্জ রেটে আমাদের সেট হবে আলটিমেটলি। সো আলটিমেটলি আমাদের এই এক্সচেঞ্জ রেট এগুলো মানে এটা তো একটা ফ্যাক্টর, এরকম নানান ধরনের ফ্যাক্টরের কারণে এভাবে মুভ হইতে থাকবে আর কি। সো আপনি একটা থিওরি দিয়ে পুরোটা ব্যাখ্যা করে ফেলতে পারবেন না। সো এই যে বিষয়টা আমরা আলোচনা করছি এখানে, এটাকে আপনি একটা ফর্মুলায় ফেলতে পারেন জাস্ট ইনফ্লেশনের পার্সপেক্টিভ থেকে। দেখেন ইউএসএতে ইনফ্লেশন বেশি দেখে আপনার ইউএসএর কারেন্সি কিন্তু একটু উইক হয়েছে। আপনি ইন রিয়েলিটি যদি আপনি এটা করেন, আপনার এটাকে যদি আপনি ইন রিয়েলিটি ম্যাচ আপ করতে চান, আপনি চিন্তা করেন বাংলাদেশে ইনফ্লেশন বেশি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের কারেন্সি দিন দিন উইক হয়ে যাচ্ছে। এই পার্টিকুলার এক্সাম্পলে ইউএসএর কারেন্সি উইক হচ্ছে যেহেতু ইউএসএতে ইনফ্লেশন বেশি, কিন্তু এমনিতে ইন রিয়েলিটির কথা বলছি আমি। সো আপনাকে এখন আমাদের একটা ফর্মুলা ডিরাইভ করি, তাহলে যে দেশে ইনফ্লেশন বেশি সে দেশে আলটিমেটলি কী হবে, উইক হবে, তাই না। আমরা এই ম্যাথে কী করছি, 2,000 ইন্টু ইনফ্লেশন 2,080-তে পৌঁছাইছি। এটা হচ্ছে ফরেন কারেন্টির, হ্যাঁ ফরেন কারেন্সির। আর এরপর হচ্ছে লোকাল কারেন্সি 1,000 ইন্টু 3%, মানে লোকাল কারেন্সির ইনফ্লেশন 1,030-এ পৌঁছেছি আমরা। তারপর এই 2,080-কে 1,030 দিয়ে ভাগ দিয়ে আমরা 2.0194 এই এক্সচেঞ্জ রেটটাতে আমরা পৌঁছেছি। এই সেম জিনিস আমরা এখন যদি ফর্মুলাতে আনি তাহলে স্পট রেট, হ্যাঁ স্পট রেট কীভাবে হইলো, তাহলে 2,000 ডিভাইড বাই 1,000 2 টাকা না, 2,000-কে যদি 1,000 দিয়ে ভাগ করি 2 টাকা, তাহলে এই স্পট রেট ইন্টু আপনার এটাকে আপনি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন 1 + 0.04
তাহলে 1 প্লাস ইন্টারেস্ট রেট ফরেন, হ্যাঁ, এরপর হচ্ছে 1 প্লাস ইনফ্লেশন রেট ইনফ্লেশন রেট লোকাল 1.03। তাহলে আপনি স্পট রেট দিয়ে এভাবে করে গুণ দিলে আলটিমেটলি আপনার 2.0194 এটাতে আপনি পৌঁছে যাবেন। তার মানে এখানে যে আমরা বিস্তারিত যে জিনিসটা আলোচনা করছি ওইটার একটা সামারাইজড ফর্মুলা হচ্ছে এটা। তো এটা দিয়ে কি হইলো, এটা দিয়ে যে দেশে ইনফ্লেশন বেশি ওই দেশের কারেন্সি উইক হয়েছে। আগে আপনি $2 দিয়ে 1 টাকা পাইতেন, এখন আরও একটু বেশি ডলার খরচ করতে হচ্ছে। তার মানে ডলারের দাম কমে গেছে, টাকার দাম বেড়ে গেছে। কারণ কি? কারণ ইউএসের ইনফ্লেশন বেশি, বাংলাদেশের ইনফ্লেশন কম। সো এই ধরনের বিভিন্ন ধরনের থিওরি আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে আসি আমরা কারেন্সি ফিউচার। আমরা তো ফিউচার ফরওয়ার্ড এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে কারেন্সি ফিউচার নিয়ে আরেকটু বিস্তারিত দেখি। কারেন্সি ফিউচার হচ্ছে আপনার ফিউচার বললেই আপনাকে বুঝতে হবে এটা একটা স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কিন্তু স্ট্যান্ডার্ডাইজড না, কিন্তু ফিউচার স্ট্যান্ডার্ডাইজড। সো এখানে আপনার একটা স্পেসিফিক সাইজ থাকবে, স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকবে। আপনি চাইলেই মনে করেন যে $1050 কেনাবেচা করার ডিল করতে পারবেন না। স্টক মার্কেটে আপনার এভাবে করে একটা স্পেসিফিক কন্ট্রাক্ট সাইজ থাকতে পারে। সাপোজ $1,00,000 একটা কন্ট্রাক্ট সাইজ আছে, বা মনে করেন যে $1,000 একটা কন্ট্রাক্ট সাইজ আছে, আপনি ওইভাবে ওই সাইজ অনুসারেই কিনতে হবে। এখন আপনার যদি রিস্ক হয় $1,050, তাহলে বাকি $50 জন্য আপনি কিন্তু এক্স্যাক্ট কোনো ম্যাচ পাবেন না। তারপর এগুলোর কিন্তু সার্টেন ডেলিভারি ডেট থাকে, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, হ্যাঁ। তো আপনার ওই দিনে গিয়ে এই কন্ট্রাক্টগুলো ফাইনালি ক্লোজ হবে। এর বাইরে যদি আপনি এগুলো কেনাবেচা করতে চান, আপনি আমরা যেরকম শেয়ার মার্কেটে শেয়ার কেনাবেচা করি ওইরকম আপনি কেনাবেচা করতে পারবেন। অন্য কেউ এসে কিনে নিবে আর কি, অন্য কেউ এসে এই জিনিসগুলো কিনে নেবে। তবে স্ট্যান্ডার্ড ডেলিভারি ডেট হচ্ছে আপনার এই মার্চ, জুন, এই দিনগুলো আর কি। তাহলে কারেন্সি ফিউচার হচ্ছে আপনার স্পেসিফিক অ্যামাউন্ট অফ কারেন্সি ফিউচার মানে কারেন্সি কেনাবেচার কন্ট্রাক্ট। স্পেসিফিক অ্যামাউন্ট অফ কারেন্সি আপনার কিনে নিবে আপনার হচ্ছে ইন ফিউচার, সেট ডেট ইন ফিউচারের একটা দিনে। কিন্তু এটা হচ্ছে নোশনাল ডেলিভারি, এটা কিন্তু ইন রিয়েলিটি ডেলিভারি হবে না। আপনি কী করছেন যে আপনি $1,000 কিনবেন, সাপোজ কন্ট্রাক্ট করছেন কখন, এটার ম্যাচুরিটি ডেট হচ্ছে মার্চ, হ্যাঁ, আপনি মার্চ 31 কিনবেন, আজকে হচ্ছে 1 জানুয়ারি, আপনি এভাবে কন্ট্রাক্ট করছেন। তো মার্চ 31 গিয়ে আপনার সত্যি আপনি ওকে যদি আপনি সাপোজ $500 দিয়ে $1,000 আপনি কিনে নেবেন, এইভাবে করে কিন্তু আলটিমেটলি আপনি তাকে $500 দিয়ে দিবেন আর সে আপনাকে $1,000 দিয়ে দিবে, এই টাইপের কিন্তু হবে না। হ্যাঁ, সে আপনাকে $1,000 দিয়ে দিবে, এই টাইপের কিন্তু হবে না। এখানে যেটা হবে, জাস্ট $500 দিয়ে আপনি $1,000 কেনার কথা ছিল, তাহলে আপনি প্রতি টাকার বিনিময়ে $2 করে পাইতেন। এখন ওই দিন গিয়ে মার্কেটে দেখা গেল যে আপনি প্রতি টাকা মানে অ্যাকচুয়াল যেটা মার্কেট, ওইখানে ইন রিয়েলিটি $500 দিয়ে আলটিমেটলি ডলার পাওয়া যাচ্ছে মাত্র $750 সাপোজ। তাহলে আপনাকে $250 কম পাচ্ছেন না আপনি অ্যাকচুয়াল মার্কেটে? ওই $250 শুধুমাত্র আপনাকে এখানে দিয়ে দিবে কে? অপরপক্ষ আপনাকে ওই $250 দিয়ে দিবে। তাহলে আপনি $500 দিয়ে আপনি রিয়েল মার্কেট থেকে 750 পেয়ে গেলেন, আর এখানে কারেন্সি ফিউচার থেকে গেইন করলেন 250। টোটাল আপনার $1,000 যে টার্গেট ছিল $500 দিয়ে কেনার, ওইটা মিট আপ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ডেলিভারি হবে না, সে আপনাকে পুরো ডলার আপনাকে ডেলিভারি দিবে না, শুধু আপনার যে গেইন অর লস ওই অংশটার জন্যই আমাদের কি হবে, ডেলিভারি হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে একজন ইউএস এক্সপোর্টার, সে হচ্ছে আপনার ডিসেম্বরে কি করবে, তাহলে আপনার এক্সপোর্টারটা হচ্ছে ইউএসের, ঠিক আছে। আমাদের কিন্তু জিনিসগুলো বুঝে নিতে হবে, আমরা কার পক্ষ হয়ে এই হেজিংটা করছি এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। সো একজন ইউএসের এক্সপোর্টার, তার রিস্ক কি, সে হচ্ছে আপনার হচ্ছে 2,500 পাউন্ড পাবে কোত্থেকে, একটা কাস্টমার থেকে পাবে ডিসেম্বরে। তাহলে সে 2,500 পাউন্ড রিসিভ করবে, এটা হচ্ছে সে রিসিভ করবে, হ্যাঁ, এটা কিন্তু তার কাছে আসবে। কিন্তু সে যেহেতু ইউএসের মানুষ,
সে পাউন্ড দিয়ে কী করবে? সে তার পাউন্ডে এটা রাখবে না, তার র ম্যাটেরিয়ালস হয়তো বা কিনতে হয় লোকাল থেকে, মানে ইউএসের মার্কেট থেকে কিনতে হয়, বা তার তার ওইখানে যারা কাজ করে তাদেরকে স্যালারি ডলারে দিতে হয়, তাহলে সে আপনার পাউন্ড দিয়ে তো কোনো কাজ নাই তার। তাহলে সে কী করবে? এই পাউন্ড বিক্রি করে দিতে হবে, সেল করে দিতে হবে। তাহলে তার কন্ট্রাক্টটা কিসের লাগবে? সেল কন্ট্রাক্ট প্রয়োজন হবে, তার একটা সেল কন্ট্রাক্ট প্রয়োজন হবে। কখন? ডিসেম্বরে। এখন কোন মাস? এখন হচ্ছে আগস্ট মাস। তাহলে কি করতে হবে? ফরওয়ার্ড ফিউচার কন্ট্রাক্ট আপনার সেল করে রাখতে হবে। ওকে, তাহলে আপনার বর্তমানে স্পট রেট হচ্ছে কত? $1.85 প্রতি পাউন্ডের বিনিময়ে। তার মানে ডলার কম্পারেবলি উইক আর কি এখানে। এবং ডিসেম্বরের কোড হচ্ছে কত? ডিসেম্বরের কোডটাও সেম, $1.85 পার পাউন্ড। হ্যাঁ, ওকে। তাহলে আপনার কন্ট্রাক্ট সাইজ হচ্ছে আপনার ওই যে আমরা বলে এসেছি স্পেসিফিক একটা কন্ট্রাক্ট সাইজ থাকবে। কন্ট্রাক্ট সাইজ হচ্ছে কত? 62,500 ইউরো। কন্ট্রাক্ট সাইজ হচ্ছে 62,500 ইউরো। আপনার হচ্ছে কত ইউরোর জন্য কন্ট্রাক্ট করতে হবে? 2.5 লক্ষ ইউরোর জন্য আপনার কন্ট্রাক্ট করতে হবে। তাহলে আপনার কয়টা কন্ট্রাক্ট লাগবে? প্রতিটা সাইজ যেহেতু 62,500, তাহলে আপনি 2,500 ডিভাইডেড বাই 62,500 দিলে আপনার মোট 4টা কন্ট্রাক্ট প্রয়োজন হবে। এভাবে কিন্তু আমরা ভেঙে করে ফেলবো। আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমাদের কী করতে হবে? ফিউচার সেল করতে হবে। কেন সেল করতে হবে? কারণ আমরা ইউরো পাবো। এই ইউরো আমরা তো রাখতে পারবো না, এই ইউরো সেল করে দিতে হবে। এবং কন্ট্রাক্টটাও ইউরো কারেন্সিতে দেওয়া। হ্যাঁ, কন্ট্রাক্টটাও কিন্তু ইউরো কারেন্সিতে দেওয়া। ঠিক আছে, আমরা ইউরো পাচ্ছি, ইউরো বলছি পাউন্ড, আমরা পাউন্ড পাচ্ছি। আবার পাউন্ডের একটা কন্ট্রাক্ট 62,500 পাউন্ডের কন্ট্রাক্ট, মোট 4টা কন্ট্রাক্ট লাগবে। সো এই পাউন্ডগুলো আমাদের কী করতে হবে? সেল করে দিতে হবে, তাই না? তাহলে এখানে যেহেতু কন্ট্রাক্টটাও পাউন্ডে দেওয়া এবং আমাদের যে কারেন্সির রিস্ক সেটাও পাউন্ডের, সুতরাং আমরা হচ্ছে অল্টারনেটিভ মানে ঘুরাইয়ে চিন্তা করতে হবে না। আমরা সরাসরি যেহেতু ফিউচার কন্ট্রাক্টটা পাউন্ডে দেওয়া, আমরা পাউন্ড সেল করে দিব। তার মানে ফিউচার কন্ট্রাক্টটা সেল করে দিব, সেল ফিউচার। ঠিক আছে, পাউন্ড সেল করার কন্ট্রাক্ট। এখন এখানে যদি আপনার কন্ট্রাক্ট সাইজটা ডলারে দেওয়া থাকতো তখন কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হতো। কারণ আমার রিস্ক আপনার কিসে? পাউন্ডে, কিন্তু আমার যে কন্ট্রাক্টটা দিয়ে আমি হেজিংটা করতেছি ওইটা আবার ডলারের। তখন কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হতো। এগুলো আমরা এক্সাম্পলে গেলে তখন আর একটু বিস্তারিত বলবো আর কি। তখন কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হতো, আমাদের চিন্তাটা একটু বিপরীতমুখী হয়ে যেত আর কি। ওকে, তাহলে এখানে আমাদের কন্ট্রাক্ট আমরা সেট আপ করে ফেলছি। আমরা হচ্ছে তাহলে ইউরো সেল করে দিব বা পাউন্ড সেল করে দিব। পাউন্ড সেল করলে আমাদের 4টা কন্ট্রাক্ট এভাবে সেল করে দেওয়ার কন্ট্রাক্ট আমরা করে রাখছি। ফিউচারে সেল করব, হ্যাঁ, ফিউচারে সেল করব। আমরা বলেছি অ্যাকচুয়াল ডেলিভারি কিন্তু হবে না, এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আগস্টে গিয়ে কী হইল? আমরা কন্ট্রাক্টটা সেট আপ করলাম। তাহলে 4টা কন্ট্রাক্ট সেল করতেছি 62,500 করে, 2,500 পাউন্ড। ওকে, ডিসেম্বরে গিয়ে কী হইলো আপনার? দেখেন, ডিসেম্বরে গিয়ে আমাদের ওই ইয়ার দাম কত? $1.90 পার ইউরো। তাহলে কি হয়েছে? ইন রিয়েলিটি ডলার উইক হয়ে গেছে, আরও উইক হয়ে গেছে। সো ডলার যদি উইক হয়ে যায়, আমি তো এই রিস্ক নিব না। হ্যাঁ, আমি কি এই রিস্ক নিব? আমি কিন্তু এই রিস্ক নিব না। ওকে, না সরি, একটু ভুল বললাম যে ডলার উইক হয়ে গেছে। হ্যাঁ, ডলার উইক হয়ে গেছে। আমি পাচ্ছি তো ইউরো বা পাউন্ড, আমি পাচ্ছি পাউন্ড। ঠিক আছে, সো এখানে কি হইতে পারে? দুইটাই সিচুয়েশনে কিন্তু হইতে পারতো। ডলার স্ট্রং হয়ে যেতে পারতো,
ডলার আমার হাতে আছে হচ্ছে পাউন্ড, ডলার স্ট্রং হয়ে গেলে তো আমার ক্ষতি, পাউন্ড স্ট্রং হইতে হবে, ঠিক আছে, পাউন্ড স্ট্রং হইতে হবে, পাউন্ড স্ট্রং হলে আমার লাভ, পাউন্ড স্ট্রং হলে আমার লাভ। সো এখানে এমন হইতে পারতো যে 2,500 পাউন্ড দিয়ে যদি 1-1 হইতো রেশিও সাপোজ, সেক্ষেত্রে হয়তো আমি 2,500 পাউন্ড দিয়ে ডলার পাইতাম কত, 2,500 ডলার পাইতাম, আমরা 2.5 লক্ষ ডলার পাইতাম। এই ঝামেলাটা আমাদের এখানে হয়ে যেত যদি কি হইতো, এই জায়গায় গিয়ে এটা 1.90 না হয়ে 1 হইতো আর কি। তো এই সমস্যার জন্য কিন্তু আমরা আগে থেকে কি করে রেখেছি, কন্ট্রাক্ট করে রেখেছি, যাতে এমন সিচুয়েশন হয়ে গেলে এডিশনাল অ্যামাউন্টটা আমি অপর পক্ষ থেকেই পেয়ে যাই। কিন্তু এখন এখানে গিয়ে সিচুয়েশন হয়ে গেলো বিপরীতমুখী, কেমন আপনার হচ্ছে পাউন্ড আরও স্ট্রং হয়ে গেছে। তাহলে আমি যদি কন্ট্রাক্ট না করতাম তাহলে আমি 2,500 ইন্টু 1.90 ডলার এইভাবে করে আমি পেয়ে যেতাম, এভাবে করে আমি পেয়ে যেতাম, ঠিক আছে। তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি পাবো আমি কত, যেহেতু কন্ট্যাক্ট করে রাখছি আগে থেকে, তাহলে আমি অ্যাকচুয়ালি টোটাল পাবো হচ্ছে 2,500 ইন্টু 1.85 ইন্টু 1.85। তাহলে বাকি যে এডিশনাল 1.85 আর 1.90 এই দুইয়ের যে ডিফারেন্স 0.05, এটা আমি পাবো না, এটা আমি পাবো না। তাহলে এটা যেহেতু আমি পাবো না, তাহলে আমার এই জিনিসটা প্রথমে হচ্ছে আমরা অলরেডি বলেছি যে এটা অ্যাকচুয়াল ডেলিভারি কিন্তু হবে না, নট অ্যাকচুয়াল ডেলিভারি। তাহলে এই যে 0.05, তাহলে আমি প্রথম কথা হচ্ছে আমি এটা স্পট মার্কেটে মানে কোনো একটা ব্যাংকের কাছে গিয়ে আমি 2,500 ডলার 1.90 করে ভাঙাই নিব, তাহলে আমি যত পাই আর কি 1.90 করে ভাঙাইয়ে আমি যত পাই, সাপোজ $1 ভাঙাইলাম, €1 ভাঙাইলাম, আমি 1.90 ইউরো পাইলাম। সো আমি তো বেশি পেয়ে গেছি, আমি তো 1.85 বেশি পাইতে পারবো না, কারণ আমার আরেকজনের সাথে এইভাবে একটা কন্ট্রাক্ট করা আছে। তাহলে আমি বাকি 0.05 তাকে দিয়ে দিব, বাকি 0.05 তাকে দিয়ে দিব। তাহলে স্পট মার্কেটে বেশি পাচ্ছি, আর হচ্ছে ওইখানে এটা দিয়ে আমার আলটিমেটলি নেট অফ করে নিব। সো এটার সামারাইজ যদি আপনারা এখানে দেখেন, তাহলে আমি কি করছি, ইউরো বা পাউন্ড সেল করার একটা কন্ট্রাক্ট করে রাখছি কততে, 1.85 ডলারে। তাহলে আমি প্রতি পাউন্ড 1.85 ডলার দিয়ে সেল করব, প্রতি পাউন্ডের বিনিময়ে 1.85 ডলার পাবো, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমি যদি পাউন্ড সেল করতে হয় আমার পাউন্ড লাগবে, তাই না। ফিউচার কন্ট্রাক্টগুলো আমাদের কীভাবে ক্লোজ হয়, ফিউচার কন্ট্রাক্টগুলো আমাদের ক্লোজ হয় একটা বাই কন্ট্রাক্ট একটা সেল কন্ট্রাক্ট এইভাবে করে কিন্তু ক্লোজ হয়। তো আমরা আগে যেহেতু একটা সেল কন্ট্রাক্ট করে রাখছি, তাহলে এখন ক্লোজিংয়ের জন্য যদি অ্যাকচুয়াল ডেলিভারি হবে না, আর একটা বাই কন্ট্রাক্ট দিয়ে এটা ক্লোজ আউট করতে হবে। অ্যাকচুয়াল ডেলিভারি হবে না, ন্যাশনাল ডেলিভারি, ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখবেন। সো আমাদের আর একটা বাই কন্ট্রাক্ট করতে হবে। তো এখন যদি বাই করতে যাই, এখন আপনার নতুন রেট কত, 1.90, তাহলে আমি সেল করলাম 1.85-এ, বাই করলাম 1.90-তে, তাহলে আমার লস কত হয়েছে, 0.05। তাহলে প্রতি ইউরোতে আমার 0.05 লস হয়েছে, 62,500 ইন্টু 4 কন্ট্রাক্ট, টোটাল 2.5 লক্ষ। প্রতি ইউরোতে যদি 0.05 লস হয়, 2.5 লক্ষ ইউরোতে আমার টোটাল 12,500 ডলার লস হয়েছে। কোত্থেকে, ফরওয়ার্ড কন্ট্রাক্ট থেকে। কিন্তু আমি আবার স্পট মার্কেটে মোটামুটি একটা লাভ কিন্তু করছি। কারণ লাভ করছি বলতে মানে আমার যে আশঙ্কাটা ছিল যে ডলারের দাম ইউরো উইক হয়ে যাবে, ডলারের দাম বেড়ে যাবে, তখন আমার হাতে কম ডলার থাকবে, ওই আশঙ্কাটা আলটিমেটলি কি হয় নাই, মানে বাস্তবে হয় নাই। সো ওই জায়গায় কিন্তু আমি একটা লাভ করে ফেলতেছি। তো ওই জায়গায় আমার 2,500 আমি 1.90 করে টোটাল 4,75,000 ডলার পাচ্ছি, 4,75,000 ডলার আমি স্পট মার্কেট থেকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি পাওয়ার কথা ছিল কত, পাওয়ার কথা ছিল আমার আলটিমেটলি 4,62,500, কারণ আমার 1.85 করে কন্ট্রাক্ট করা, কিন্তু আমি পেয়ে গেছি কত, 4,75,000। তাহলে আমি স্পট মার্কেটে বেশি কত, 12,500। স্পট মার্কেটে আমি 12,500 টাকা বেশি পেয়ে গেছি। এই 12,500 টাকা আবার আমার এখানে লস না, এই যে ফিউচার কন্ট্রাক্টে এখানে লস পার ইউরো 0.05 করে টোটাল 12,500 আমার লস। তাহলে স্পট মার্কেটের যে আমার ইনক্রিজ ইন স্টার্লিং রেমিটেন্স, এখানে যে 12,500 আমি গেইন করছি, এটা আবার ফিউচার মার্কেটে আমি 12,500 টাকা লস করছি। দুইটা মিলে আলটিমেটলি আমার নেট অফ কত, নেট আমার 0, কোনো লাভও নাই কোনো লসও নাই।
তার মানে আমি বোথ আপসাইড এবং ডাউন সাইড দুইটাই রিমুভ হয়ে গেছে। লাভ করারও পসিবিলিটি নেই, লস করারও পসিবিলিটি নেই। আমি যা তার সাথে যততে কন্ট্রাক্ট করছি দিন শেষে আমার হাতে ওই অংশটাই থাকবে, এর বেশিও থাকবে না, কমও থাকবে না। 1.85 করে কন্ট্রাক্ট করছি, আলটিমেটলি আমার হাতে পাই ওই 1.85 করে 4,62,500 আছে, 4,62,500 ডলারই আছে। বাকি যে 12,500 আমি স্পট মার্কেটে গেইন করলাম, এটা আবার এখানে ফরওয়ার্ডে লস করে ওইখানে দিয়ে দিতে হয়েছে। আমার হাতে 4,62,500 টাকাই আছে, 500 ডলারই আছে। এখন এখানে যদি আমি কী হইতো, সাপোজ এখানে আপনার 1.85 করে কন্ট্রাক্ট করছিলেন আপনি, ঠিক আছে। এখন যেদিন বাই করতেছেন ওই দিনকার রেট সাপোজ 1.80, সাপোজ 1.80, তাহলে আপনার একটা কী হচ্ছে, স্পট মার্কেটে আপনি একটা লস করে ফেলতেছেন না। ওই দিনকার যেহেতু ডলারের রেট কম, আপনার এই আপনার ডলার রেট বেশি, মানে আপনার ডলার স্ট্রং হয়েছে আর হচ্ছে ইউরো উইক হয়েছে এবং আপনার হাতে ইউরো বা পাউন্ডটাই আছে, তাহলে আপনি স্পট মার্কেট থেকে কম পাবেন না। 2.5 লক্ষ ইন্টু 1.80 হইলে এখানে কিন্তু আর একটু কম পাবেন আপনি। এইখানে অ্যামাউন্ট আপনারা ক্যালকুলেট করে নেন, এখানে কিন্তু একটু কম পাবেন। এই কমটা আবার এখানে গেইন, আপনার 1.85-এ বিক্রি করতেছেন, 1.80-তে কিনতেছেন, তাহলে 0.05 গেইন। এই জায়গায় লস কেন? 1.85-এ বিক্রি, 1.90-তে কেনা, সেজন্য লস। কিন্তু আপনি যদি 1.80-তে কিনেন তাহলে কিন্তু লাভ, তাহলে এখানে 0.05 গেইন করতেন, ঠিক আছে। তাহলে এখানে যদি 0.05 গেইন করতেন তাহলে এখানে আপনার এই 12,500 টাকাটা প্রফিট থাকতো, এখানে 12,500 টাকা প্রফিট থাকতো। আবার এই জায়গায় 2.5 লক্ষ ইন্টু 1.80 দিলে এই জায়গায় আবার 12,500 টাকা আরও কম হইতো আর কি। তাহলে 4,62,500 না, এটা হয়তো বা আপনার 4,50,000 হইতো। তাহলে এখানে আপনার 4,50,000, এখানে আপনি 12,000 টাকা লস করলেন, 12,500 টাকা লস করলেন। আবার ওই জায়গায় বা আপনার এই ইয়াতে ফরওয়ার্ড কন্ট্রাক্টে কী করতেন তখন, সরি আপনার হচ্ছে এই জায়গায় আপনার ইয়াতে 1.85, এখানে 4,62,500 এটা ঠিকঠাক থাকতো। এই জায়গায় আপনার এই 1.80 হওয়ার কারণে এখানে আপনার 4,50,000 হয়ে যেত। তাহলে আপনার এখানে 12,500 টাকা আপনার স্পট মার্কেটে কী হইতো, স্পট মার্কেটে 12,500 টাকা লস হইতো। তো এই স্পট মার্কেটে 12,500 টাকা লস আর এখানকার 12,500 টাকা গেইন, দুইটা অফসেট হয়ে যেত। দুইটা অফসেট হয়ে আলটিমেটলি আপনার হাতে এই 4,62,500 টাকাই থাকতো। যেই মেথডে যান, এক্সচেঞ্জ রেট যেদিকেই যাক, আপনার হাতে 4,62,500 থাকবে, কারণ আপনি 1.85-এর ওই কন্ট্রাক্টটা করে রাখছেন। আপনারা একটা দুইটা ম্যাথ করবেন, ম্যাথ করলে কনসেপ্টগুলো আর একটু ক্লিয়ার হবে। মানি মার্কেট হেজ, এরপর আরও মানি মার্কেট হেজটা মোটামুটি সহজ আছে, সমস্যা নেই, বুঝিয়ে দিব। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু দেখে নেবেন। এগুলো দেখে নেবেন কেন, আপনার অনেক সময় থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র আসে যেগুলো আপনার এক্সপ্লেন করতে হইতে পারে, সো একটু দেখে নেবেন। এখানে ডিসঅ্যাডভান্টেজগুলো মেনলি হচ্ছে এখানে যেমন আপনার একটা কি আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে, যে আপনার এই জায়গায় এই যে আপনি করলেন এই 4টা কন্ট্রাক্ট নিয়েছেন 2.5 লক্ষ টাকার 62,500 করে, যদি এখানে 2,60,000 ইউরোর আসতো আপনার পেমেন্ট তো যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এখানে সাইজ হচ্ছে কত 62,500, তাহলে কিন্তু আপনার কী হয়ে যেত, এখানে 4.something হয়ে যেত, 4.something হয়ে যেত। তো 4.something যদি হয়ে যায় তখন ওই আপনি ফ্র্যাকশনাল কন্ট্রাক্ট আর কিনতে পারবেন না, তাহলে আপনি ওই এডিশনাল 10,000 ইউরো যেটা বা 10,000 পাউন্ড যেটা, ওইটা কিন্তু কী করতে পারতেন না, আর ওইটা আপনি আর হেজিং করতে পারতেন না। তাহলে এখানে একটা জামাল হচ্ছে আপনার টেলরমেড করে নেওয়া যায় না, আপনার ফিউচার কন্ট্রাক্ট টেলরমেড করে নেওয়া যায় না, যেটা ফরওয়ার্ডের ক্ষেত্রে টেলরমেড করে নেওয়া যায়। এবং এটার কারণে কী আসে, একটা হেজ ইনএফিসিয়েন্সি আসে। আর একটা বিষয় হচ্ছে ওই আপনার যে ইউরোটা বা পাউন্ডটা আপনি পাচ্ছিলেন, ওটা পাচ্ছিলেন ডিসেম্বরে, যদি আপনি নভেম্বরে পাইতেন তাহলে কিন্তু আপনি নভেম্বরের কোনো কন্ট্রাক্ট দিয়ে এটা করতে পারতেন না। আপনার ঠিকই ওই ডিসেম্বরের কন্ট্রাক্ট কিনতে হইতো এবং নভেম্বরে এসে অন্য কারো কাছে, অন্য একটা বাইরের কাছে এক্সচেঞ্জ মার্কেট স্টক মার্কেটে যে এরকম আমরা বন্ড বা শেয়ার কেনাবেচা করি, সাপোজ আমি 10 বছরের জন্য একটা বন্ড কিনলাম, ম্যাচুরিটির 10 বছর পরে কিন্তু আমি মাঝখানে কোনো একটা দিন অন্য একটা বায়ার পাইলে ওখানে স্টক মার্কেটে আমি কী করে দিতে পারি, জিনিসটা সেল করে দিতে পারি। এই টাইপের আপনার অন্য একটা কন্ট্রাক্ট দিয়ে এই জিনিসটার কাজ করতে হতো। ডিসেম্বরের কন্ট্রাক্ট দিয়ে আপনি নভেম্বরের পেমেন্টের
আপনার এই রিস্কটা মিনিমাইজ করতে হইতো। তাহলে এটা টেলরমেড করে নেওয়া যাচ্ছে না। তারপরে এর কারণে হিউজ আপনার কী আসতেছে, হেজ ইনএফিসিয়েন্সি তৈরি হচ্ছে। ওই যে বাকি 10,000 ইউরো বা পাউন্ড আপনি কী করতে পারেন নাই, হেজ করতে পারেন নাই। তারপর এটা সাধারণত সব কারেন্সির জন্য থাকে না, আপনার লিমিটেড কিছু কারেন্সির জন্য এই ধরনের কন্ট্রাক্টগুলো কেনা বেচা হয়। আর আপনার অনেক সময় যদি আপনার ইউএস ডলার অন্তর্ভুক্ত থাকে তাহলে এগুলো কনভার্ট করা ইজি হয়, কিন্তু যদি ইউএস ডলার অন্তর্ভুক্ত না থাকে তাহলে এখানে একটু কমপ্লেক্সিটি থাকে। দুইটা কারেন্সির একটা যদি ইউএস ডলার হয় তাহলে আপনার মোটামুটি এটা কনভার্ট করে নেওয়া যায় সহজে, না হলে একটু কঠিন হয়। আমার ফিউচারে কিন্তু কিছু অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ট্রানজ্যাকশন কস্টটা মোটামুটি একটু কম হয়। আর হচ্ছে আপনার যদিও আপনি এক্স্যাক্ট ডেট অফ রিসিভ বা পেমেন্ট নাও জানেন, তাও আপনি ফরওয়ার্ডের ক্ষেত্রে তো আপনি একটা এক্স্যাক্ট ডেট জানতে হয়, এবং একটা এক্স্যাক্ট ডেট অনুসারে সাপোজ আপনি 30শে নভেম্বর বা 25শে নভেম্বর এই টাইপের একটা এক্স্যাক্ট ডেটে পেমেন্ট পাবেন, এটা জানতে হয়, এটা জেনে ওইভাবে করে কন্ট্যাক্ট করে নিতে হয়। কিন্তু ফরওয়ার্ডের ক্ষেত্রে এটা না জানলেও হয়, কারণ আপনি ওইভাবে করে ডিসেম্বরের কন্ট্রাক্ট দিয়ে আপনি আলটিমেটলি নভেম্বরের 30শে নভেম্বর এটা অন্য একটা বাইরের কাছে সেল করে দিয়ে ক্লোজ আউট করে বের হয়ে যেতে পারবেন। ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনি সাপোজ 30শে নভেম্বরের জন্য কন্ট্রাক্ট করছেন, আপনার পেমেন্টটা 30শে নভেম্বর আসে নাই, এটা সাপোজ একটু আগে চলে আসছে বা একটু পরে চলে আসছে, ওই রিস্ক কিন্তু মিনিমাইজ করা যায় না। কারণ আপনার বায়ার যে আপনি সেল করবেন আর ও কিনবে, সাপোজ বায়ার ও তো 30শে নভেম্বরের রেটেই কিনবে, অন্য দিনের রেটে কিন্তু কিনবে না। আপনি পেমেন্ট পেয়ে গেছেন 28শে নভেম্বর, 28শে নভেম্বরের রেট ছিল একটা, 30শে নভেম্বর রেট হয়ে গেলো আরেকটা। সো সে কিন্তু 30শে নভেম্বরের রেটে কিনতে বাধ্য, 28শে নভেম্বরের রেটে কিনতে বাধ্য না। সো আপনার পেমেন্ট ডিলে হইলে বা পেমেন্ট আর্লি পেয়ে গেলে এই ঝামেলাটা ফরওয়ার্ডে পড়ে যান, কিন্তু ফিউচারে এই ধরনের ঝামেলা হয় না। সো এইটুকুই আজকে মানি মার্কেট। অবশ্য দেখি আমি এগুলো সবগুলো কম্বাইন করে একসাথে দিতে পারি কিনা। ওকে।